আসসালামু আলাইকুম। আপনারা দেখছে আবু হুজাইফা দি ইসলামিক চ্যানেল। অনুগ্রহ করে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব। স্বাগত সবাইকে আমাদের আজকের এই চমৎকার বিশ্লেষণে। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেখানে মানুষের স্মৃতিশক্তি আর প্রাচীনকালের তথ্য সংরক্ষণের এক অবিশ্বাস্য মেলবন্ধন ঘটেছে। হাজার বছরের পুরনো একটা ঐতিহাসিক দলিল কিভাবে সম্পূর্ণ অক্ষত অবস্থায় আজকের এই ডিজিটাল যুগে এসে পৌঁছেছে, আমরা মূলত সেটাই দেখব। এই যাত্রায় আমরা বুঝতে পারব একটা খুবই সাধারণ কথোপকথন এবং মানুষের প্রতিদিনকার একটা সমস্যা কিভাবে যুগের পর যুগ ধরে এত নিখুঁতভাবে সংরক্ষিত হয়ে আসছে। শুরুতেই একটা ব্যাপার একটু ভাবুন তো, একজন মানুষের স্মৃতিশক্তি যখন ধোঁকা দিতে শুরু করে তখন আসলে কি হয়? আজকাল তো আমরা কিছু মনে রাখতে চাইলে চট করে স্মার্টফোনে রিমাইন্ডার দিয়ে রাখি বা অ্যালার্ম সেট করে নিই। কিন্তু একবার চিন্তা করে দেখুন তো, 1000 বছরেরও বেশি সময় আগে এমন একটা সমাজে যেখানে জ্ঞান মূলত মুখে মুখেই মনে রাখা হতো, সেখানে এই ভুলে যাওয়ার ভয়টা কত বড় একটা সংকট ছিল। আমাদের আজকের এই দলিলে ঠিক এমনই একটা অতি পরিচিত মানবীয় সমস্যার কথা তুলে ধরা হয়েছে, যার সাথে কিন্তু আজকের আধুনিক মানুষেরও দারুণ একটা মিল রয়েছে। আচ্ছা, চলুন এবার সোজা মূল বিষয় ঢোকা যাক। পর্ব 1, ডিজিটাল আর্কাইভ। হাজার বছর আগের এই প্রাচীন লেখাগুলো এখন কিন্তু আধুনিক প্রযুক্তির কল্যাণে খুব দারুণভাবে সংরক্ষিত আছে। hadithbd.com-এর মতো প্ল্যাটফর্মের কথা ধরা যাক। তৌহিদ পাবলিকেশনস থেকে প্রকাশিত সহিহ বুখারী গ্রন্থটি এখন এই রকম সুসংগঠিত এবং বহুভাষিক একটা ডিজিটাল প্ল্যাটফর্মে এমনভাবে সাজিয়ে রাখা হয়েছে যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই খুব সহজে এগুলো পড়া যায়। এটা আসলে প্রাচীন ইতিহাস আর আধুনিক প্রযুক্তির একটা অসাধারণ সেতুবন্ধন। এবার আসুন আর একটু গভীরে যাই। পর্ব 2, কিতাবুল ইলম বা জ্ঞানের বই। আমাদের আজকের মূল আলোচনার বিষয় হল 119 নম্বর হাদিসটি। এটি কিন্তু খুব সুন্দরভাবে 3 নম্বর অধ্যায়ে সাজানো আছে, যার নাম হল আল ইলম বা জ্ঞানীর বই। আরও নির্দিষ্ট করে বললে এটি 3/42 পরিচ্ছেদের অংশ, যা মূলত জ্ঞান অর্জন প্রক্রিয়ার ওপরই ফোকাস করে। এখান থেকেই একটা ব্যাপার খুব পরিষ্কার হয়ে যায় যে মূল উৎসটি এই ঐতিহাসিক পাঠ্যগুলোকে কতটা সুশৃঙ্খল আর নিখুঁতভাবে ক্যাটেগরি অনুযায়ী ভাগ করে রেখেছে। এরপর আমরা দেখব পর্ব 3, স্মৃতির সংকট। এখানে বর্ণনাকারী আবু হুরায়রার নিজের একটা কথা সরাসরি তুলে ধরা হয়েছে। তিনি বলছেন, আমি আপনার নিকট হতে অনেক হাদিস শুনি, কিন্তু ভুলে যাই। একটু গভীরভাবে ভাবলে একজন জ্ঞান অন্বেষণকারী চরম অসহায়ত্বটা কিন্তু এখানে স্পষ্ট ফুটে ওঠে। কোনো ধরনের রাখঢাক নেই। যেখানে পুরো সমাজটাই জ্ঞান সংরক্ষণের জন্য মানুষের স্মৃতির উপর নির্ভরশীল, সেখানে ভুলে যাওয়ার এই ভয়টা যে কতটা মারাত্মক হতে পারে তা এই একটা উক্তি থেকেই পরিষ্কার বোঝা যায়। 1400 বছর আগের একজন মানুষের এই অকৃত্রিম স্বীকারোক্তি আসলেই অবাক করার মতো। এখন স্বাভাবিকভাবেই একটা বড় প্রশ্ন জাগতে পারে মনে। যেই যুগে সব তথ্য মুখে মুখে মনে রাখতে হতো, সেই যুগে এমন একটা ভয়াবহ সংকট কিভাবে সামাল দেওয়া হয়েছিল? যখন কাগজ কলমে লিখে রাখার এত চল ছিল না, তখন স্মৃতি ধরে রাখার উপায়টা ঠিক কী ছিল? আমাদের আজকের এই ঐতিহাসিক দলিলে এই প্রশ্নেরই একটা খুব ইউনিক আর চমকপ্রদ সমাধান দেওয়া হয়েছে। চলুন সেই সমাধানটা দেখে নিই। পর্ব 4, নবীর সমাধান। টেক্সট অনুযায়ী এখানে খুব নির্দিষ্ট কিছু শারীরিক প্রক্রিয়ার কথা বলা হয়েছে। প্রথমত বলা হলো চাদর বা রিদা মেলে ধরতে। দ্বিতীয়ত 2 হাত খাবল করে এমনভাবে নড়াচড়া করতে বলা হলো যেন কিছু একটা তুলে নেওয়া হচ্ছে। তৃতীয়ত সেই কাল্পনিক জিনিসটা চাদরে ঢেলে দেওয়ার মতো ভঙ্গি করতে বলা হলো। আর সবশেষে নির্দেশ দেওয়া হলো এটা বুকের সাথে জড়িয়ে নিতে। জ্ঞান তো আসলে দেখা যায় না বা ছোঁয়া যায় না, তাই না? কিন্তু এখানে সেই অদৃশ্য জ্ঞানকেই যেন আক্ষরিক অর্থে হাতের মুঠোয় বন্দি করে বুকে ধারণ করার একটা দৃশ্যমান রূপ দেওয়া হলো। এটা অনেকটা প্রাচীনকালের একটা লাইফ হ্যাকের মতো, যেখানে শারীরিক নড়াচড়া দিয়ে মানসিক ধারণ ক্ষমতাকে গভীরভাবে প্রভাবিত করা হয়েছিল। আর মজার ব্যাপার হলো এর ফলাফলটা কি দাঁড়ালো? দলিলে কিন্তু খুব স্পষ্টভাবে আবু হুরায়রার সেই দাবিটার রেকর্ড করা আছে, যেখানে তিনি বলছেন, আমি তা করলাম এবং এরপর আমি আর কিছুই ভুলে যাইনি। একটু ভাবুন, এই প্রতীকী শারীরিক কাজটাই তার স্মৃতিভ্রমের একেবারে সম্পূর্ণ নিরাময় হিসেবে কাজ করেছে।
এটা সত্যি একটা অসাধারণ দাবি, যা প্রমাণ করে যে কিভাবে একটা মানসিক সংকটের সমাধান সম্পূর্ণ শারীরিক একটা কাজের মাধ্যমে সফলভাবে পাওয়া গিয়েছিল। এবার আমরা একটু ভিন্ন দিকে নজর দেব। পর্ব ৫, বর্ণনার শৃঙ্খল বা সনদ। একটু লক্ষ্য করলে দেখা যায় মূল আরবি পাঠ্যের সাথে সাথে বাংলা এবং ইংরেজির মতো ভিন্ন ভিন্ন ভাষায় এই একই ঘটনা অনুবাদ করে রাখা হয়েছে। সম্পূর্ণ আলাদা ভাষা আর সংস্কৃতির সীমানা পেরিয়ে একটা নির্দিষ্ট স্মৃতি এবং মুহূর্তকে অবিকৃত রাখারই যে নিরন্তর প্রচেষ্টা, এটা সত্যিই বিস্ময়কর। নিখুঁত স্মৃতিধারণের এই দাবিটি যে কেবল একটা ভাষাতেই আটকে থাকেনি, বরং বিশ্বব্যাপী মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, সেটাই অনুবাদগুলো দেখলেই বোঝা যায়। প্রাচীন যুগের এই তথ্য যাচাই করার সিস্টেমটা কিন্তু আক্ষরিক অর্থেই অবাক করার মতো। এখানে বর্ণনাকারীদের যে শৃঙ্খল বা সনদ আমরা দেখতে পাচ্ছি, সেটা মূলত একটা ঐতিহাসিক লগবুক। শুরুতে রয়েছেন আবু হুরায়রা, যিনি এই ঘটনাটার মূল অভিজ্ঞতাপ্রাপ্ত ব্যক্তি। এরপর তিনি এটা ইবনু আবু ফুদায়কের কাছে হস্তান্তর করেন, আর এরপর ইব্রাহিম ইবনুল মুনজির সেটা লিপিবদ্ধ করেন। এই চেইনটা খুব সতর্কতার সাথে ট্র্যাক করে রেখেছে যে কে কার কাছ থেকে এই গল্পটা শুনেছেন এবং ঠিক কিভাবে সেটা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছেন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই গল্পটা যিনি পরের জেনারেশনের কাছে পৌঁছে দিয়েছেন, তিনি শুধু মূল ঘটনাই বলেননি, বরং নবী ঠিক কিভাবে তার হাত নড়াচড়া করেছিলেন, যেন তিনি কিছু তুলে নিচ্ছিলেন আর সেটা চাদরে ঢেলে দিচ্ছিলেন, সেই ব্যাপারটাও স্পষ্টভাবে উল্লেখ করেছেন। এই ধরনের একদম ছোট ছোট সূক্ষ্ম বিবরণগুলো প্রমাণ করে যে বর্ণনাকারীরা শুধু মূল মেসেজটাই নয়, বরং ঘটনার খুঁটিনাটি দিকগুলো একদম হুবহু সংরক্ষণ করার চেষ্টা করেছিলেন। এটা যেন সেকালের একটা বিল্ট ইন ঐতিহাসিক ভেরিফিকেশন সিস্টেম। তো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, পর্ব ৬, চূড়ান্ত যাচাইকরণ। একজন মানুষ দাবি করলেন যে তিনি আর কখনোই কিছু ভুলে যাননি। এটা তো একটা বিশাল ব্যক্তিগত দাবি, তাই না? কিন্তু খেয়াল করে দেখুন, আর্কাইভটিতে পরবর্তী যুগের স্কলাররা এর পাশে একটা একাডেমিক মেটাডেটা জুড়ে দিয়েছেন। মান, সহি বা খাঁটি, এই ছোট্ট শব্দটার মানে হল 1000 বছর ধরে যাচাই বাছাইয়ের পর ইতিহাসবিদরা নিশ্চিত করেছেন যে এই বর্ণনাটি ঐতিহাসিক সত্যতার মাপকাঠিতে শতভাগ উত্তীর্ণ এবং সম্পূর্ণ নির্ভরযোগ্য। একটা ব্যক্তিগত দাবি এখানে চূড়ান্ত একাডেমিক পরীক্ষার মধ্য দিয়ে স্বীকৃত হয়েছে। শেষে এসে একটা বিষয় আসলে গভীরভাবে ভাবায়। একটা খুব সাধারণ দিনের মাত্র কয়েক মিনিটের একটা কথোপকথন, একজন মানুষের ভুলে যাওয়ার হতাশা আর তার একটা প্রতীকী সমাধান, এই পুরো ব্যাপারটাকে চিরস্থায়ীভাবে সংরক্ষণ করতে শতাব্দীর পর শতাব্দী ধরে অসংখ্য মানুষের ঠিক কতটা মেহনত করতে হয়েছে। সেই মুখে মুখে গল্প বলা থেকে শুরু করে হাতের লেখা পাণ্ডুলিপি আর আজকের এই আধুনিক ডিজিটাল সার্ভার পর্যন্ত, এই পুরো যাত্রাটা সত্যিই অবিশ্বাস্য। আশা করছি আজকের এই আলোচনা মানবীয় স্মৃতি আর তার সংরক্ষণের এই বিশাল ইতিহাস সম্পর্কে আমাদের সবাইকে নতুন করে ভাবতে সাহায্য করবে। সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।